আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলা সঙ্গত হবে না, পুরোটাই কথা বলুন। কারণ আপনি আপনার এবার ময়ূক রঞ্জনের মুখে জুতার বাড়ি মারল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। বরাবরের মতোই অনুষ্ঠানে উল্টাপাল্টা কথা বলায়, অতিথিদের কথা বলতে না দেয়ায় বিরক্ত হয়ে অনুষ্ঠান ত্যাগ করেন তিনি। এতে যদি লজ্জা হয় ময়ূকের, তাহলে আগামীতে নিজে কথা কম বলে অতিথিদের কথা বলার সুযোগ দিবেন। তবে এতেও সে ঠিক হবে বলে মনে হয় না, কারণ কথায় আছে কুকুরের লেজ কখনো সোজা হয় না। ময়ূক রঞ্জন হচ্ছে ভারতের প্রতিচ্ছবি। আপনাদের চেহারা বা আপনাদের অনুষ্ঠানে অন্য কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য জিজ্ঞাসা করলাম। আমি অনলাইনে টক শো নানানভাবে করি, নানান দেশ থেকে করি, কিন্তু আজকে শুধু আমার চেহারাটাই দেখতে পাচ্ছি, আপনার অথবা এখানে যারা অংশগ্রহণকারী তাদের কারো দেখতে পাচ্ছি না। তবু না দেখে কথাগুলো বলি। যদি আপনি আমার কথা পছন্দ নাও হয়, তবু একটু বলতে দিলে আমরা কিভাবে দেখি, কিভাবে ভাবি, কিভাবে এগোতে চাই, তাহলে আপনার একটা সম্যক ধারণা হবে। প্লিজ বলুন। ভারতে বসে বা ওয়েস্ট বেঙ্গলে বসে ঢাকা বা বাংলাদেশের চিত্র শুনতে পাবে, স্যাটেলাইটে কিছু কিছু জিনিস হয়তো দেখতে পাবে, কিন্তু সম্যক ধারণা আপনাদের হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যে সরকার এনেছে যারা, তারা একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু বাংলাদেশে না, ভারতে না, সারা পৃথিবীর এমন লুণ্ঠনকারী এর আগে আদৌ জন্মেছে কিনা পৃথিবীতে, এটা আমাদের জানা নাই। মানে আপনি বলছেন চে গুয়েভারা বা আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের আন্দোলন এই আন্দোলনের কাছে ফিকে হয়ে যায়। অবশ্য তারা জাতির জনকের মূর্তি ভাঙেনি, তাতে প্রস্রাব করে দেয়নি। আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলা সঙ্গত হবে না, পুরোটাই কথা বলুন। কারণ আপনি আপনার পছন্দের কথাগুলো আপনি শুনতে চান। না না, আপনি বলুন, প্লিজ বলুন, প্লিজ বলুন। থ্যাংক ইউ। আপনি বা বাদে অন্য কেউ থাকলে হয়তো কথা বলা যেত। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনারা সুখে থাকবেন। কিন্তু আপনি তো এই উত্তরটা দিলেন না যে ডিপ স্টেটের দখলে যদি গোটা দেশটা চলে যায়, তাহলে আপনারা এরকমভাবে চুপ করে থাকবেন? আপনারাই তো আগামীর বাংলাদেশ হয়তো চালাবেন, বিএনপি তো চালাবে। নব স্বাধীনতার স্বাদ পেয়েছে, একটি গণহত্যাকারীকে আপনারা ঠাঁই দিয়েছেন, যে হত্যাকারী পৃথিবীব্যাপী এত বড় হত্যাকারী খুঁজে পাওয়া খুব কঠিন। সে হত্যাকারীকে আপনারা ঠাঁই দিয়েছেন, লুণ্ঠনকারীকে ঠাঁই দিয়েছেন, গণতন্ত্র বিনষ্টকারীকে ঠাঁই দিয়েছেন। তারপরে যখন আপনারা তার কথা শুনতে চান না, পদে পদে বাধা দিতে চান, এটা খুব স্বাভাবিক। না, আমি বাধা দিচ্ছি না আপনাকে, আপনিই বলুন। কিন্তু আমাকে একটা কথা বলুন, যে হিন্দুদের ওপর তো এখানে আঘাত হানা হচ্ছে, গজওয়াতুল হিন্দের কথা বলা হচ্ছে। ভারতকে যদি আক্রমণ করার কথা বা আঘাত করার কথা বলা হয়, কি করে আমরা চুপ থাকি বলুন? এটা আপনি ভারত যতটা হিন্দু নিরাপদ না, তার থেকে শতগুণ বেশি নিরাপদ বাংলাদেশে। তাই? তাহলে এত মন্দির যে ভাঙা হচ্ছে, শামসুজ্জামান সাহেব, একটা মন্দির ভাঙা হয় নাই, একটা না, একটা কার্নিশ ভাঙা হয় না। গোটা বাংলাদেশে একটা মন্দিরও ভাঙা হয়নি। আসবেন, দেখবেন, বুঝবেন, কথা বলবেন। গোটা বাংলাদেশে মেহেরপুরে কি হয়েছিল? রুচিহীন কথা আপনাদের এই অনুষ্ঠানে আমি ভেবেছিলাম যে কিছু বাস্তবোচিত কথা আপনারা শুনবেন। না, আপনি বলুন না। কিন্তু হিন্দু সাধুকেও তো গ্রেপ্তার করা হচ্ছে সাহেব। চিন্ময় কৃষ্ণ প্রভু তো হিন্দু সাধু, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে জেলে রাখা হচ্ছে। আনসারুল্লাহ বাংলার প্রধান, সে ছাড়া পেয়ে গেল। আমাকে এইটা তো অন্তত বলুন না। গোটা শোটা আপনার জন্য আমি অ্যালট করছি, কিন্তু এটা তো বলুন শামসুজ্জামান সাহেব। এরপর কথা বলার চেষ্টা করেন ভারতের রাজনৈতিক কর্মী সৌরভপ্রিয় দত্ত। ভারতের নাগরিক হয়েও তিনিও ক্ষেপে যান ময়ূকের উপর। বলেন, ময়ূক, তুমি আমাদের কথা বলতে দাও। তুমি 20 মিনিট কথা বলেছ, এবার আমাদের কথা বলতে দাও। আমি বলছি বলতে দাও, তুমি বলতে দাও নি বলে উনি চলে গেছে। ময়ূককে বহিষ্কার করা যায় না কেন? ময়ূক, তুমি 20 মিনিট বলেছো, এখানে আমাদের ডেকেছো বলতে, তোমারটা শুনতে না, তোমারটা শোনার জন্য আমি এখানে আসিনি। বলুন। আর আসলে মোদি ঘোমটা দিয়ে বসে আছে ভারতের ধর্মনিরপেক্ষতার ধ্বংস করার নেশায়, এই হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি সেটা নষ্ট করার জন্য এই বাংলায় জঙ্গি ঢুকিয়ে, তাই সেই বাংলাকে অশান্ত করার জন্য তোমরা কাজ করছো, বিজেপি এই কাজ করছে। হ্যাঁ, কে জঙ্গি ঢুকিয়েছে?
কে জঙ্গি ঢুকেছে? দাওয়াতে ইসলামের কথা কে বলেছে? একদম জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ, ঢোকাচ্ছে নাম কি? জঙ্গি। আপনার নাম সৌরভ প্রিয় জঙ্গি দত্ত তো? ঢোকাচ্ছে বিএসএফ, বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে, লজ্জা করে না? আপনি ভারতবর্ষের খেয়ে জঙ্গি ঢোকাচ্ছে। ভারতবর্ষের পাসপোর্ট ব্যবহার করে বিএসএফ জঙ্গি বিএসএফ সেনাকে ঢোকাচ্ছে। এইভাবে কথা বলছেন, লজ্জা এই করে না? বাংলায় লজ্জা করে না? বাংলাদেশে বলতে পারবেন? হিন্দু মুসলমান তো বাংলাদেশে বলতে পারবেন? ময়ূররঞ্জন কেন ভাট বলবো খেলতে না? পারবে না। হিন্দু বলবো, এই বাংলা বারবার বলবো হিন্দু, হিন্দু না হিন্দু হওয়ার অপরাধে যদি মার খায়, বলবো না? তৃণমূল কংগ্রেসের হয়তো সমস্যা হতে পারে। ভোট দেয়, তোমার মুখ থেকে ভোট দেয় না। তোমরা আপনি হিন্দু আমাকে একটা কথা মুসলমান বলুন। ধর্মের তাস আপনি খেলবে। আমাকে একটা কথা বলুন, শুনুন শুনুন সৌরভ দা, এই যে আমি একটা বাইট চালাচ্ছি এই মুহূর্তে, দাওয়াতে ইসলামের বাইট, দুর্ভাগা যারা, হ্যাঁ, ফিরহাদ হাকিম, শুনেছি, আরেকবার শুনেছি। শুনুন, ওই তারপরে ওই উত্তর দিন। বিষয়ে উনি শুনে ক্ষমা নিন, চেয়েছেন। শুনে নিন, শুনে ক্ষমা নিন। চেয়েছেন। শুনে নিন। শুনেছি। সেই আল্লাহর সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। অর্থাৎ ভারত ইসলামিক রিপাবলিক হবে, পশ্চিমবঙ্গ ইসলামিক রাজ্য হয়ে বা গ্রেটার বাংলাদেশের পার্ট হবে, ফিরহাদ হাকিম এটাও বলেছিলেন। দেখুন, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। শুনুন মৌলানা নূর কি বলছে এবং তারপর সৌরভপ্রিয় বাবুর উত্তর নেব আমি আনইন্টারাপ্টেড। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম, অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাব হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না।